হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমরা দেখো বেরিয়ে পড়েছি। তো প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করি ডেলি লাইফস্টাইল ব্লগ। তো আজকে একটু অন্যরকম তোমাদের সাথে শেয়ার করছি। আসলে হঠাৎ করেই গতকাল রাত্রিবেলায় মানে ঠিক হয়েছে যে তারাপীঠ যাওয়া হবে, তো তাই জন্য পরের দিনকে বেরিয়ে পড়েছি। তো দুপুর 1:30টার দিকে বেরিয়ে পড়েছি। আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল, মেঘলা মেঘলা ছিল, অতটা গরমও ছিল না। তো দেখো কলকাতার রাস্তাঘাট পেরিয়ে পৌঁছে গেছি বর্ধমান। তো ওখানে কেএফসিতে এখানে ফুড প্লাজা একটা আছে, তো এখানটাতে একটু চা খাবো। তো কারণ সেই দুপুর 1:30টায় বেরিয়েছি, কলকাতা যেতেই প্রায় 2.5 ঘন্টা লাগে, তার থেকেও আর একটু মানে 4 ঘন্টা 4.5 ঘন্টা মতো লেগে গেছে। তো এইখানটাতে একটু আমরা একটু চা টিফিন একটু খেয়ে নিচ্ছি, তারপরে আবার রওনা দেব তারাপীঠের উদ্দেশ্যে। তো তারাপীঠের উদ্দেশ্যেই আমরা বেরিয়েছি। তো মাঝপথে একটু রেস্ট নিচ্ছি, শুধু আমরা না, আমাদের সাথে যে ড্রাইভার সেও একটু রেস্ট নিচ্ছে, কারণ একটা না গাড়ি ওইভাবে যাওয়া তো যায় না। তো সবারই একটু রেস্টের প্রয়োজন হয়, বিশেষ করে যারা গাড়ি চালায় তাদের তো বেশি। তো দেখো এখানটাতে একটু ওই ক্লাব কচুরি খাচ্ছি, আর তার সাথে লিকার চা। তো দিদি তো চা খায় না, আমরা 3 জনে চা খাই, তাও আবার চিনি ছাড়া লিকার চা, তো সেটাই খাওয়া হচ্ছে, আর সাথে বেশ গল্প গুজবও হচ্ছে। তো এরকম হঠাৎ করেই কাছে পিঠে বেরিয়ে যাওয়া হলো। অনেক দিন ধরে মানে আমরা এরকম মাঝে মাঝে আগে যেতাম, তো এখন অনেকটা বলা যায় এই যে কোভিডের পর থেকে না অতটা ঘুরতে যাওয়া আমাদের হয় না, তো ঘরের মধ্যেই বেশিরভাগ থাকা হয়। আর যা প্রচণ্ড গরম পড়েছিল, তো মাঝে হচ্ছিল আলোচনা বেড়াতে যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করেই কালকে রাত্রিবেলায় ঠিক হয়ে গেছে যে আমরা যাব। তো হয়তো মা আমাদের ডেকেছে, তাই জন্যই হয়তো আমরা যাচ্ছি। নালে আমি প্রায় 11 বছর 11 বছর না, 2011তে গিয়েছিলাম তারাপীঠে। তো এখন দেখো তারাপীঠে পৌঁছে গেছি। মাঝের রাস্তাঘাটটা তোমাদের সাথে শেয়ার করলাম না, রাত্রি হয়ে গেছে প্রায় 9টা। তো আমরা 9টার সময় গিয়েই ভেবেছিলাম পুজো দেব, কারণ পরের দিন মঙ্গলবার পড়বে আর অমাবস্যার দিন, তো সেদিন তো মানে প্রচুর পরিমাণে মন্দিরে ভিড় হবে। যেহেতু রাত্রিবেলা গিয়ে পৌঁছেছি, তখন অতটা ভিড় ছিল না, অনেকটাই ফাঁকাও পেয়েছি, তাই জন্য একটু সুবিধাও হয়েছে। আর এর আগের বারে যখন 2011তে আমি তারাপীঠ এসেছিলাম, মা তারার যে মূর্তিটা, যেটা রূপার মূর্তি, যেটা আমরা সবসময় দেখি, তো সেটাকেই আমি দেখেছিলাম। তো হঠাৎ করে আমি তো অতটা জানি না, যখন এখানে এসে পৌঁছালাম, তো মন্দির অনেকটা দরজা বন্ধ ছিল, কারণ আরতি হচ্ছিল রাত্রিবেলা। আর ওখানে বাইরে একটা জায়েন্ট স্ক্রিনের মধ্যে বড় করে সেই আরতিটা দেখানো হচ্ছিল। তো রাত্রিবেলা যখন 8টার পর থেকে যখন আবার মানে মাকে দর্শন করানো হয়, তো রূপোর মূর্তিটা যেটা আছে সেটা দর্শন করানো হয় না, সেখানে আসল যে একটা মূর্তি আছে পুরনো আদি যেটা, সেটা দর্শন করা হয়। তো সেটা তো আমি জানতাম না। যখন আমি মন্দিরের মধ্যে গেলাম, আর মন্দিরের ভেতরে তো ক্যামেরা তো নিষেধ, তাই জন্য ওখানটা তো ভিডিও করতে পারিনি। তবুও আমি ভাবছিলাম তো যেহেতু আগের বারে যখন গেছিলাম, যখন রূপোর যে মূর্তিটা সেটা দেখতে পাবো, তো সেইটাই কল্পনা করে যখন গেছি ভেতরে, তখন দেখছি রূপোর মূর্তিটা নেই। ভাবছি হয়তো পাশে হয়তো হবে। তখন বলছে না না না, এখানে এখন রূপোর মূর্তি সেই আবার সকালবেলা দেখা যাবে, ভোর 4টের সময় আবার মাকে স্নান করানো হবে, নতুন করে যখন সাজানো গোছানো হবে, তখন পুজো করা হবে, তখন আবার রূপোর মূর্তিটা ওখানে রাখা হবে। তো যাই হোক, একটা অন্যরকম একটা অভিজ্ঞতা হলো। যখন মন্দিরের ভেতরে গেছি, তো হাত ছোঁয়ানো, মানে মায়ের মূর্তিটা, যেটা আদি মূর্তিটাতে হাত দিয়ে ছুতে বলছিল। আমার না এরকম একটা লাগছিল, তা আমি ছুটছিলাম না, ভয় পাচ্ছিলাম। তো যে পুরোহিত সেই আমার হাতটা একটু করে জোরে একটু টাচ করে নিয়ে ওখানে ছোঁয়ালেন। আর ওখানটাতে একটু ব্যারিকেড মতো, একটু অসুবিধা হচ্ছিলো ওরম করে ছুতে, একটু লম্বা মানুষ হলে হাতটা খুব তাড়াতাড়ি যায়। তো যাই হোক, তো যখন ছুলাম তখন একটা অন্যরকম ফিলিংস হলো, মানে গায়ে যেন শিহরণ মতো, মানে শিহরিত হয়ে গেলাম। মানে আমার একটু মানে ছোটোবেলা থেকে না আমি মা কালীকে একটু ভয় পাই, আবার শ্রদ্ধাও করি, কিন্তু তবুও যখন ওটা ছুতে বললো, ছোঁয়ানো হলো, তখন আমার গাটা পুরো শিশিরিয়ে উঠলো। মানে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা হলো। যাই হোক, তো আগেরবারে যখন গেছিলাম রূপোর মূর্তিটা দেখতে পেয়েছিলাম, তো এবারে রাত্রিবেলা তো দেখতে পাইনি। তো ভেবেছিলাম যে পরের দিন সকালবেলা হয়তো মন্দিরে প্রবেশ করলে তখন দেখতে পাবো, কিন্তু পরের দিন সকালবেলা তোমাদের সাথে একটু শেয়ারও করব ভিডিওটা। তো পরের দিন সকালবেলা ওরে বাবা, মন্দিরে এত ভিড়, ওখানে পা রাখার জায়গা নেই। আর যেখানটা মানে মন্দিরের যে মানে ভিতরে যে ঠাকুরের কাছে যাবো, ওটাতে যেতে গেলে মানে দুপুর 3টে 4টে বেজে যাবে, মানে সকালে
ওখানে দাঁড়ালে, লাইন দিলে। তো এই দিক থেকেই ওখানে দেখার চেষ্টা করেছিলাম সকালে, কিন্তু মায়ের মূর্তিটা কিছুতেই দেখতে পেলাম না, রূপোর যে মূর্তিটা। যাই হোক, আগের বারে তো গিয়ে দেখেছিলাম, তো এবারে যেটা দেখেছি সেটা মানে আমার কাছে অন্যরকম একটা স্পেশাল একটা অন্যরকম একটা অনুভূতি, মানে সেটা বলে মানে বোঝাতে পারবো না। তো একদিনের জন্যই গিয়েছিলাম, তো রাত্রিবেলা ওই এই মন্দির চত্বরে ছিলাম, তারপরে একটু পরে আমরা রাতের তো খাওয়া দাওয়া করব, তো সেই জন্য আবার মানে যেহেতু একটানা সেই দুপুর থেকে রাত্রি 9টা পর্যন্ত গাড়ি জার্নি হয়েছে, আমরা সবাই একটু মানে কাহিল হয়ে গেছে। আর ভেবেছিলাম যে একটা শাড়ি নিয়ে যাবো, মায়ের ওখানে মন্দিরে পুজো দেবো, তো সেটা আর হলো না। ভেবেছিলাম পৌঁছে গিয়ে হয়তো শাড়িটা পরে পুজো দিতে পারবো, কিন্তু মন্দিরে আবার বন্ধ হয়ে যাওয়ার একটা সময় ব্যাপার রয়েছে, তো সেই জন্য আর সেটাও হলো না। তো যা পরেছিলাম সেইভাবেই গেছি। হ্যাঁ, জামা কাপড় তো এমনি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, কাঁচা ধোয়া জামা কাপড় পরেই গেছি। তো ভিড়ের জন্য এইরকম একটা মানে আঁকা বাঁকা জিগজ্যাগ মতো করে এখানে লাইন দেওয়া হয়। আমরা সবাই জানি তারাপীঠে আমরা যাই যখন, সবাই আমরা জানি। আর একটু জায়গাটা যেন মানে এত অতিরিক্ত লোকের সমাগম হয়, ভক্তদের সমাগম হয়, মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, মানে ঠেলাঠেলি মতো হয়। তো সেইটার জন্যই, সেটা নির্মূল করার জন্য এইভাবে ব্যারিকেড মতো করা থাকে, আঁকা বাঁকা মতো। তো এটা আমি বৈষ্ণোদেবী বেড়াতে গিয়েও আমি দেখেছিলাম, ওখানেও রয়েছে। তারপরে যেটা বলছিলাম তোমাদের সাথে শেয়ার করছিলাম, আর ওয়েদারটা না খুব সুন্দর ছিল। মানে তখন আমরা যখন রাতে ওখানে পৌঁছেছি ততক্ষণে কলকাতার দিকে বা আমাদের কাকদ্বীপেও বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো, ওই জন্য ওখানকার ওয়েদারও ভালো ছিল। আর এমনকি রাস্তাতেও আমরা বৃষ্টি পেয়েছিলাম, মানে ভালো লাগছিল ওয়েদারটা। যে সাংঘাতিক গরমটা ছিল, সেই গরমের হাত থেকে মানে বাঁচোয়া। তো দেখো আমরা এখন এই নিয়ে দাঁড়িয়ে আছি, ফুলের এই পুজোর সাজিটা নিয়ে। তো আমরা দুটো ফ্যামিলি গেছিলাম, দুটো ফ্যামিলিরই প্রসাদ এই এক জায়গায় মানে ভোগের ঠাকুরকে পুজো দেওয়ার জন্য এক জায়গাতেই নেওয়া হয়েছিল। আর সাথে আমাদের পুরোহিতও ছিলেন, তো সব এক জায়গাতেই উনি ধামাতে দিয়ে দিয়েছিলেন যে ওর মধ্যে করে একসাথে করে পুজো হবে। তো আর দেখো ওইদিকে কিন্তু দূরে অনেক লাইন রয়েছে এত রাত্রিবেলা। তো আর এখানেও হরিনাম কীর্তন হচ্ছে, তো সেটাও ভালো লাগছিল। সারাদিন যে কত ভক্ত সমাগম হয় সেটাই ভাবি। তো দেখো মন্দিরের ভেতরটা চলে এসেছি, আর এখানে মায়ের চরণ আছে, তো সেই চরণটাতে নমস্কার সবাই করে নিচ্ছে, আমিও করেছি। আর তার ভেতরে যখন মন্দিরের একদম ভিতরে যখন প্রবেশ করছে তখন তো ক্যামেরা অফ করা, তো ওই জন্য ওখানে ভিডিও করতে পারিনি, ক্যামেরা সাইলেন্ট করা থাকতে হয়। তারপরে দেখো এখানটাতে তো বলি দেওয়া হতো, এখনও মনে হয় বলি দেওয়া হয়, কারণ এখানে জল ছিল, একটা অন্যরকম একটা গন্ধও ছিল। আর এখানে তো হোমযজ্ঞ হচ্ছে, আর আমরা মায়ের পুজো দেওয়ার পরে এখানে প্রসাদও পেয়েছিলাম, যে মূল যে প্রসাদ হয় মায়ের, সেটাও ওখান থেকে পেয়েছিলাম। বেশ ভালোই কেটেছিল, মূল প্রসাদও পেয়েছি, সব কিছু মিলিয়ে বলা যায় দারুণ একটা মানে দিন কাটিয়েছি। তো হঠাৎ করেই তো গিয়েছি, জানি না যে পরের দিনকে অমাবস্যা আছে, যে এতটা ভিড় হবে বা কিছু। তবুও আগের দিনটা অনেকটা ফাঁকা পেয়েছিলাম। তো পুরোহিত মশাই বলছিলেন পরের দিন সকালটা অনেকটা ফাঁকা পাওয়া যাবে, মানে ওদের কাছে যেটা ফাঁকা মানে আরও তো ভিড় হয়, সেটাই হয়তো ওনার বোঝাতে চেয়েছিলেন। কিন্তু পরের দিন সকালবেলা যখন পৌঁছালাম, আবার বলার নেই, তখন তো মানে মারাত্মক ভিড়। তো দেখো হোটেলের একটু ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের একটু দৃশ্যটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। বাইরে একদম দেখো গাড়ি ঘোড়া যেন একদম কমে গেছে রাতের দিকটাতে। তো আমরা তো ওই রুমে চলে এসেছি, আর খাওয়া দাওয়াটা করিনি, এখন সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেবো একসাথে। আর বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। কলকাতায় বৃষ্টি হয়েছে তাই রেখা বললো, মা তোমার কুলার এসেছে, বৃষ্টি হলো। আর দিদিদের ওখানে দিদির বাড়ি এসে এসছে, ওখানে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কুলার চালাতে হচ্ছে না ঠান্ডার জন্য, ভালোই হয়েছে। তো সবাই এখন ট্রেস
আমরা সবাই চেঞ্জ করে নিয়েছি, মানে ঘরের যা পোশাক পরি সেই। আর এখন বসে আড্ডা টাইম, সবাই তার সংসারের সব গল্প টল্প হচ্ছে, বেড়াতে যাওয়ার গল্প হচ্ছে, আগের গল্প, পুরনো গল্প। আর দেখো আরেকটু পরে আমরা সবাই এখন ডিনার করে নিচ্ছি। আর কি কি আছে চলো মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে আছে আলু পোস্ত, আর এখানে আছে মাটন, আর এই প্যাকেটের ডালও আছে। ডালটা দিলাম না, সবাই ডাল খেয়েছে, আমি খাই। তো এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা আমরা স্নান টান সেরে আবার মন্দিরের দিকে যাচ্ছি। যেটা বলছিলাম যে পরের দিন মন্দিরে গিয়েছিলাম, প্রচুর পরিমাণে ভিড়, আর মায়ের দর্শন করতে পারিনি, মানে যেটা রূপোর যে মূর্তিটা সেটা আর দর্শন করতে পারিনি। আর টুকটাক যে আমরা উইন্ডো শপিং করি বেড়াতে গেলে, তো সেগুলোও করা হয়নি, তো সেগুলোও আজকে করে নেবো, তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। বেড়াতে গেলে কিছু কেনাকাটা না করলে যেন মন চায় না। জানি এই জিনিসগুলো এখানেও পাওয়া যায়, সবই ঠিক আছে, কিন্তু মনে হয় যেন একটু কিছু কিনি, পরিবারের মানুষজনের জন্য একটু কিছু কিনে নিয়ে যাই, একটা স্মৃতি হিসাবে নিয়ে যাই, সেগুলোই মনে হয়। তো দেখো বুঝতেই পারছো সকালবেলা এখন প্রচুর ভিড় মন্দিরে চারিদিকে। আর বললাম যে রাত্রিবেলা বৃষ্টিটা হয়েছে, বৃষ্টি তো হয়েছিল, সব সুন্দর একটা ওয়েদার ছিল, সকালেও ছিল, কিন্তু যখন বেলা বাড়ছিল রোদের তাপটা বাড়ছিল, আর এই মেঝেগুলোতে তখন পা রাখা যায় না, এতটাই পরিমাণে তখন তপ্ত হয়ে যায়। তো অনেক চেষ্টা করলাম উঁকি ঝুঁকি দেওয়া, মানে সামনে মন্দিরের ওই দিকটাতে তো মানুষের ঢল ছিল, আর ওখানে যেতে পারছিলাম না, কিন্তু এই পার থেকে মন্দিরের মায়ের দর্শনটা হয়, কিন্তু মুখের কাছটা এমন ওখানটা ভিড় হয়ে আছে, আর সেখানটাতে মানে কেউ মানে একটু সরে দাঁড়ালে গেটের কাছটা থেকে, তাহলে একটু গেট মানে এই পার থেকেও যারা ওখানে দর্শন করতে পারছে না গিয়ে, এই পার থেকেও একটু দর্শন হয়ে যায়, সেটা আর হচ্ছিল না। তো সবাই এখানে দাঁড়িয়ে আছে আপিত্তেশ করে যে মায়ের দর্শন নেই পাবো, আর বলা হয় যে মন্দিরে এসে একটু বসতে হয়, না বসে যেতে নেই, তাই মন্দিরে একটুখানি বসেছিলাম। আর এখানে এই যে ধাগা বাঁধে, তো আমার আর কোনো মনের সেভাবে সেইভাবে কোনো আর নেই। এর আগের বারে এসেছিলাম, এসে দেখেছিলাম, বেঁধেও কোনো ফল পাইনি। আর এই চত্বরটা হচ্ছে সেই ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়, কারণ আগে না মন্দির চত্বরে হতো, কিন্তু ওগুলো না গরমের তাপে আরও পুরো জ্বলতো, মানে অনেক রকম অ্যাক্সিডেন্ট হতো, তো সেই জন্যই এখন এটাই এই পুকুরটার দিকটাতে রাখা হয়েছে, যাতে না মানুষের কোনো প্রবলেম হয় একটা সেন্টার। কিন্তু এত হাওয়া দিচ্ছে না, মোমবাতি জ্বালালে মোমবাতি থেকে মোমবাতিগুলো সব জ্বলতে শুরু করছে, একটা থেকে আরেকটা মোমবাতি। আর প্রদীপেও এখন তো তেল দেয় না, অন্যরকম কিছু একটা জিনিস দেয়, যেটা সেই ডান্ডা টাইপের মানে ঘন টাইপের, সেগুলোও জ্বলতে মানে প্রদীপটাও ওইভাবে জ্বলে উঠছে। যাই হোক এখন এই আমার হাজব্যান্ডের ধূপকাঠি নিয়েছে, মোমবাতি না, আমরা নিয়েছি প্রদীপ আর ধূপকাঠি, সেগুলো জ্বালাবো। এর আগের বার 2011-তে যখন এসেছিলাম, আমি একটা স্বপ্ন দেখেছিলাম, মানে তারাপীঠ মন্দিরের স্বপ্ন দেখতাম, মানে মায়ের মূর্তিটা দেখতাম না, শুধু বাইরের অংশটা দেখতাম, সেই জন্যই পুজো দিয়েছিলাম। আর আমার যেটা সব থেকে আকাঙ্ক্ষিত মানে ছিল একটা সন্তান, সেই উদ্দেশ্যেই এসেছিলাম। সেই উদ্দেশ্যে শুধু তারাপীঠ না, আরও অন্যান্য যে কোনো মন্দিরে যেতাম, তখন গিয়ে মানে মন থেকে একটা এই করে আসতাম যে যেন সফল হয়, যেন একটা সকলে একটা সন্তান আসে, কিন্তু আর সেই আর কখনো হয়ে ওঠেনি। তো সেটাই ভাবি, একবার অনেক বছর আগে একবার ইস্যুটা এসেছিল, তারপর থেকে তো আর, তারপরে অনেক মন্দির অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু বৈষ্ণোদেবীও গেছি, সব মন্দিরই জাগ্রত, কিন্তু আমার কাছে কোনো মন্দিরই জাগ্রত না। আসলে মানুষের মনের কোণে যখন যে জিনিসটা পূরণ হয় না, না আকাঙ্ক্ষিত একটা বস্তু, সেই দিক দিয়ে তখন আর কোনো কিছুই যেন ভালো লাগে না। আমার অনেক চাহিদা বলা যায় কম, মানে অনেক যে মানুষের হয় না এটা চাই ওটা চাই, সোনা দানা ঘর বাড়ি ধন ঐশ্বর্য, আমার কিছুই চাই না, শুধু একটা সন্তান। তো এখন ভগবানের কাছে কিছুই আর প্রার্থনা করতে চাই না, মানে এমনি নর্মাল যে নমস্কার করা হয় ভগবানকে, তো সেই হিসাবেই নমস্কার করা, যে আমার জন্য এটা দাও। জানি মাথা করে মরে গেলেও আমাকে সেই জিনিসটা ভগবান দিতে পারবে না। তো আমরা যতই বলি ভগবান জাগ্রত বা কিছু, যা চাইলে তাই পাওয়া যায় ভগবানের কাছে, কিন্তু আমার কাছে আমার জন্য সেটা নয়, সবার জন্য হতে পারে, কিন্তু আমার জন্য কিছুই নেই।
তো দেখো এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ আমরা এরপরে হোটেলে এসে লাগেজটা গুছিয়ে টুছিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়বো সারাদিনের উদ্দেশ্যে, মানে কলকাতার উদ্দেশ্যে বা আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো যেতে যেতে যা যা দৃশ্য, মানে আরও কয়েকটা জায়গা গেছি, পরের ভিডিওতে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। যেমন বলি কঙ্কালেশ্বরী মন্দির গিয়েছিলাম, ওটাও পরে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে গিয়েছিলাম শান্তিনিকেতন, তারপরে গিয়েছিলাম একটা মন্দির, সেটা হচ্ছে 108টা শিব মন্দির। তো আর সোনাঝুরি হাট, তো পরে তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো দেখো আমরা উইন্ডো শপিং করে নিয়েছি, আর এই যে লাগেজ টাগেজ গুছিয়ে আমরা গাড়িতে বসে গেছি, বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর তার সাথে তো যেতে যেতে অনেক দৃশ্যই, অনেক জায়গায় গিয়েছি, সেগুলো সব তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো আমার সঙ্গে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগের দিন রাত্রিবেলা পৌঁছেছি, তো এইগুলো দেখতে পাচ্ছিলাম অন্ধকারের মধ্যে, কিন্তু দিনের বেলা দেখতে ভীষণ ভালো লাগছিল। লাল মাটির দেশ আর কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ভীষণ ভীষণ ভালো লাগছিল। মাঝে মাঝে যদি এইরকম বেরিয়ে পড়া যায়, সত্যি কি ভালোই না লাগে, তাই না?